আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 10 এপ্রিল প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং এই পরীক্ষাটাতে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী ভালো করার জন্য উৎসুক হয়ে আছি। কারণ যে প্রথম পরীক্ষা যদি ভালো মতো শুরু করতে পারি, পরবর্তী পরীক্ষাগুলোর উপর তার ইফেক্ট পড়বে এবং ইনশাআল্লাহ আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, আমি অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। সেই খাতিরে পরবর্তী পরীক্ষাগুলো রেজাল্ট ভালো হবে। কিন্তু প্রথম পরীক্ষা যদি খারাপ করে ফেলি, সেটা আমাদের পরবর্তী পরীক্ষাগুলোতেও রেজাল্ট খারাপের একটা কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রতি বছর হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ শিক্ষার্থী বাংলাতে এ প্লাসটা মিস করেন। আমি পাশের কথা বলবো না, কারণ কি পাস করার টার্গেট বা পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত না। এই প্রিপারেশনটা নিয়ে যে যাবে সে এ প্লাস তো দূরের কথা, মিনিমাম পাসটাও করতে পারবে না, পরীক্ষায় ফেল করবে। প্রতি বছর এরকম লক্ষ লক্ষ উদাহরণ আমরা দেখেছি। এর জন্য সবারই টার্গেট হবে পরীক্ষায় যেন আমি এ প্লাসটা কনফার্ম করতে পারি। কারণ কি এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলে ফেলের কোনো চিন্তা আসবে না। হয় তুমি এ প্লাস পাবে, নয়তো গোল্ডেন এ প্লাস পাবে, নয়তো মিনিমাম পাস করতে পারবে ভালো একটা জিপি নিয়ে বা ভালো একটা নম্বর নিয়ে। সেক্ষেত্রে আমরা পাশের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে কেউ যাব না। প্রতি বছর বোর্ড পরীক্ষার হলে এই যে বাংলা প্রথম পত্রে এ প্লাস মিস করার আমরা দুইটা কারণ খুঁজে বের করেছি। যেহেতু প্রতি বছর আমরা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করি, আমরা জানি শিক্ষার্থীরা আসলে কোন বিষয়ের জন্য প্রতি বছর রেজাল্ট খারাপ করে থাকে। দুইটা কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীর এ প্লাস মিস হয় শুধুমাত্র এই বাংলা প্রথম পত্র পরীক্ষা। মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। প্রথম কারণটা বানিয়ে লেখা, ঠিক আছে? এখন বানিয়ে তো আমি নিজেও লিখতে বলবো, আমি নিজে একটা ভিডিও রেডি করব যে যদি সৃজনশীল কমন না আসে সেক্ষেত্রে সুন্দর করে গুছিয়ে কিভাবে বানিয়ে লিখতে হয় সেই বিষয়ে আমরা একটা ভিডিও দিব। কিন্তু আমার বানিয়ে লেখা এবং তোমার বানিয়ে লেখার ভিতর অনেকটা পার্থক্য থাকবে। যখন সেই ভিডিওটা আসবে তখনই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা হয়তো বা আজকে বা কালকে আমি আপলোড করে দিব, বাংলা প্রথম পত্রের পরীক্ষার আগেই পেয়ে যাবে। যদি কমন না আসে সেক্ষেত্রে সুন্দর করে খাতা করে কিভাবে গুছিয়ে লিখে আসতে হবে সেই প্রসেসটা তোমাদেরকে বলে দিব। কিন্তু আমি যেভাবে বলবো, একটা শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য, অথচ তুমি যেভাবে লিখবে সেটা একটা ভুল প্রসেস হয়ে যায়। এখন বানিয়ে তো আমি লিখি, আমি মনে করি আমার খাতাটা যে শিক্ষকরা দেখবে সেই শিক্ষক তো 300 400 500 খাতা পেয়ে যাবে। এখন উনি যখন আমার খাতাটা দেখবে, এত শিক্ষার্থীর খাতা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো পড়ে পড়ে তার দেখা সম্ভব না। সেক্ষেত্রে আমি বানিয়ে লিখলে হয়তো বা টেরও পাবে না। আমি প্রথম যে একটা প্রশ্ন ভালো করে লিখে পরবর্তীগুলো আমি বানিয়ে লিখবো যেটা কমন আসে, সেটা টেরও পাবে না। আচ্ছা, তুমি তোমার বাংলা প্রথম পত্রের স্কুলের শিক্ষককে মনে করো, উনি কতদিন যাবত তোমার স্কুলে শিক্ষকতা করছে। একটা শিক্ষক, একজন অভিজ্ঞ শিক্ষক, এমন আছে 15 বছর 20 বছর 25 বছর যাবত স্কুলে শিক্ষকতা করছে। তোমার কি মনে হয় যে একটা প্রশ্নের উত্তরও তার পড়ে পড়ে প্রত্যেকটা লাইন দেখার কোনো প্রয়োজন আছে? উনি যখন খাতাটা এইভাবে ওপেন করবে, একটা প্রশ্নের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবে যে আসলে এই উত্তরে বিষয়বস্তুটা কি আছে, তুমি সঠিকভাবে লিখেছো নাকি বানিয়ে লিখেছো। প্রত্যেকটা লাইন পড়ে দেখার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে অভিজ্ঞতা, ঠিক আছে? আমরা কিন্তু অভিজ্ঞ না। কারণ কি আমরা প্রতি বছর এই বছরান্তে এরকম জিনিসগুলো দেখি এবং তারা নিয়মিত রেগুলার দেখছে। সেক্ষেত্রে তাদের কাছে আহামরি এটা কষ্ট হবে না প্রত্যেকটা প্রশ্ন চোখ বুলানোর জন্য। অবশ্যই তিনি সুন্দর করে চোখ বুলিয়ে পরবর্তীতে তোমাকে নাম্বার দিবে। এক্ষেত্রে তুমি যদি বানিয়ে লেখার পদ্ধতিটা ইউজ করো, তবে সেটা সঠিক পদ্ধতি যদি না হয় তাহলে তুমি এখানে একবারে নাম্বার 0 পাবে। অর্থাৎ একটা প্রশ্নে 4 নাম্বার তোমার পাওয়ার কথা, বানিয়ে লেখার কারণে এমন হতে পারে যে 1ও পেলে না। কারণ কি ওর ভিতর কোনো বিষয়বস্তুই নেই। তুমি যদি এখন বানিয়ে সোনার বাংলা লিখে আসো, তাহলে কি ওই উত্তরে তোমার যে নাম্বার প্রাপ্য ছিল তুমি কি এটা লেখার জন্য সেই নাম্বার পাবে? একবারে 0 পাবে। বা যদি নাম্বারও পাও কোনো কিছু লেখার জন্য, যে উদ্দীপকটা তুলে দিয়ে আসছো, সেক্ষেত্রে 3 এর ভিতরে দেখা গেল 1 পেলে, 4 এর ভিতরে 1 পেলে বা 2 পেলে, এরকম করে নাম্বার পাবে। এবং এই নাম্বারে তো কখনো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রশ্নের উত্তর সম্পূর্ণ বানিয়ে লেখা এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে যদি বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করতে চাও। সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা মাথায় নিবে। তুমি যে কোনো চ্যাপ্টার একবার যদি গল্প আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং করো, ওই চ্যাপ্টারের বিষয়বস্তুটা কিন্তু অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। যে আসলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর তোমার মেইন কাজ হবে যে আমি যে এই চ্যাপ্টারটা পড়লাম, এই চ্যাপ্টারে আসলে কোন বিষয় আলোচনা করা হয়েছে, এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা কি। এই বিষয়বস্তুটা যখনই মাথার ভিতর নিতে পারবে, তখন একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে হবে। এবং বানিয়ে যদি লেখাও, তারপরে শিক্ষক নাম্বার কাটতে পারবে না। কারণ কি তোমার ওই অধ্যায়ভিত্তিক জ্ঞানটা মাথার ভিতর আছে। এখন উদ্দীপক প্লাস অধ্যায়ভিত্তিক জ্ঞান, এই দুইটার মিশ্রণে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সুন্দর করে করতে পারবে। সেক্ষেত্রে টোটালি বানিয়ে লিখে একবারে তোমার প্রশ্নটা কাটা যাবে না, এখানে ভালো পরিমাণে একটা নাম্বার পাবে, যার কারণে তোমার এ প্লাসটাও মিস হবে না এবং রেজাল্ট খারাপও আসবে না। প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টারের যে মূল বিষয়বস্তুটা বা চ্যাপ্টারে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়বস্তুটা মাথায় করে নিয়ে যাওয়ার জন্য তার আগে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে। রিডিং করার পর আসলে চ্যাপ্টারে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এটা নিজে নিজে একবার করে
করে প্র্যাকটিস করবে। যখন এটা মাথায় থাকবে তখন কোনো সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাকে প্রবলেম করতে হবে। দ্বিতীয়ত মেইনলি যে বিষয়টাতে আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম হয় সেটা হচ্ছে হাতের লেখা এবং সময় মতো শেষ না করতে পারা। ঠিক আছে, দুইটা আমি একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। একটা হচ্ছে হাতের লেখা। হাতের লেখা আমরা প্রথম 2-3 সেট যখন সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করি মনে হয় কি একবারে কম্পিউটার টাইপ করে লেখা, এত সুন্দর হাতের লেখা হয়, কিন্তু পরবর্তী যখন অন্যগুলো অ্যান্সার করতে চাই, অর্থাৎ প্রথম 2-3টা সেট 2-3টা সৃজনশীল প্রশ্ন লেখার সময় সুন্দর লেখা হয়, পরবর্তীগুলো মনে হয় কি খাতার উপর মানে তেলাপোকার সাথে কালি মানে মাখিয়ে তেলাপোকা ছেড়ে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থায় মানে এত বিশ্রী কোয়ালিটির হাতের লেখা হয়। প্রথম 2-3 সেটে তো খুবই ভালো নাম্বার পাই, অথচ পরবর্তীগুলোতে নাম্বার অনেক কম পাই। এখন বলতে পারো যে ভাই হাতের লেখার জন্য কি নাম্বার কেটে নেয়? না, হাতের লেখার জন্য নাম্বার কাটে না। আর উত্তরে যদি মূল বিষয়বস্তু থাকে সেক্ষেত্রে তুমি নাম্বার পাবে, কিন্তু হাতের লেখার যে বিষয়টা, এখানে তোমার লেখার একটা সৌন্দর্য থাকা দরকার। যে সৌন্দর্যটা তোমার লেখাতে যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে তোমাকে 1-2 করে তো কম দিবে। এখন তোমার একটা সৃজনশীল প্রশ্নে টোটাল নাম্বার পাওয়ার জন্য এখানে হাতের লেখার বিষয় আছে, বানানে কোনো কাটাকাটি থাকবে না, অর্থাৎ ফ্রেশ লেখায় একটা শিক্ষার্থী পুরো নাম্বার পায়। যখনই তোমার লেখায় এক গাদা কাটাকাটি থাকবে, হাতের লেখা প্রচন্ড পরিমাণে খারাপ, লাইনগুলো দেখা হয়েছে, বৃষ্টি কোয়ালিটি দেখা যাচ্ছে, তখন একটা শিক্ষক তোমাকে মানে চিনবে কিভাবে? তুমি যে একটা স্কুলের ভালো স্টুডেন্ট বা তুমি যে একটা ভালো শিক্ষার্থী, তোমাকে চিনবে কিভাবে? তোমার পরিচয় বহন করবে এই খাতা। ঠিক আছে, এই খাতায় যদি ভালো কিছু শিক্ষক পায় সেক্ষেত্রে মাঝবি শিক্ষক বুঝবে যে এটা আসলে ভালো শিক্ষার্থী, তাকে নাম্বারটাও ভালো করে দিতে হবে। এখন এই খাতায় তো আর তোমার নাম লেখা থাকবে না, বা তুমি স্কুলে কততম ছিলে, 1 নাকি 2 ছিলে, সেটাও তো লেখা থাকবে না, তোমার পরিচয়ই বহন করবে এই খাতা। এখন এই খাতায় যদি শিক্ষক ভালো লেখা পায় ভালো নাম্বার দিবে, ভালো লেখা না পেলে ভালো নাম্বার দিবে না। সেক্ষেত্রে চেষ্টা করবে হাতের লেখাটা যেন সুন্দর হয়। অনেকে বলতে পারো যে ভাই আমি কি জোর করে হাতের লেখা সুন্দর করবো? আমার তো হাতের লেখা সুন্দর না। সুন্দর করতে হবে না, তুমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পেজে প্রত্যেকটা লাইন সোজা করে লেখার চেষ্টা করবে। হাতের লেখা যদি বৃষ্টিও হয়, লাইনগুলো সোজা হলে কিন্তু লেখার একটা সৌন্দর্য চলে আসে। এখন লাইনটা সোজা করবে কিভাবে? আমরা আসলে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময় শিক্ষার্থীদের পরামর্শ দিই যে এই ধরো একটা কলম, ঠিক আছে, এই ধরো একটা কলম, এই কলমে কালি শেষ হয়ে গেছে এবং মনে করো বলটা উঠে কালি শেষ হয়ে গেছে, হলে কালি শেষ হয়ে গেছে এমন একটা কলম তুমি নিবে। তার পরবর্তীতে একটা স্কেল দিয়ে বোর্ড পরীক্ষার সময় তুমি স্কেলিং করার পরবর্তীতে তোমার সময় থাকলে পরবর্তীতে একটা পেজ এইভাবে নিবে। ঠিক আছে, একটা পেজ এইভাবে নিয়ে সুন্দর করে একটা লাইন থেকে আরেকটা লাইন যতটুকু দূরত্ব থাকে এই দূরত্ব মেইনটেইন করে তুমি সুন্দর করে করা কলম দিয়ে এভাবে স্কেলিং করবে, বা কালি শেষ হয়ে গেছে এমন একটা কলম দিয়ে এভাবে স্কেলিং করবে। ঠিক আছে, একটু ভর দিয়ে একটা পেজ করবে, পরবর্তীতে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে দাগ হয়ে যাবে, ওই দাগের উপর সুন্দর করে পর্যায়ক্রমে লিখে যাবে। ঠিক আছে, দেখবে হাতের লেখা যদি খারাপও হয় লেখার একটা আলাদা সৌন্দর্য চলে আসে, তুমি নিজেই বুঝতে পারবে যে এতদিন এই পদ্ধতি অবলম্বন করি নাই বলে আমার হাতের লেখাটা খারাপ হয়েছে এবং পরীক্ষায় আমি নাম্বার কম পেয়েছি। ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় নাম্বার কম পাবে না যদি এরকম করে লিখতে পারো। ঠিক আছে, পরবর্তীতে সময় মতো শেষ না করতে পারা কমন একটা অভিযোগ। পরীক্ষা দিয়ে আসলে ভাইয়া আমার প্রশ্ন সবগুলোই কমন আসছিল কিন্তু 6 সেটের উপরে আমি লিখতে পারিনি, অথচ বাংলাতে তো আমাকে 7 সেট লিখতে হবে। এখন এক সেট বাদ থাকার কারণে তুমি 10 নাম্বার এখানে কম ফেলে দিয়েছো, 10 নাম্বার। পরবর্তীতে শিক্ষক আরো নাম্বার কম দিলে তোমার নাম্বার থাকে কি? ভালো রেজাল্ট কি আসবে? তোমাকে 7টা সৃজনশীল প্রশ্নের অ্যানসার সঠিকভাবে করতে হবে। প্রথম সৃজনশীল প্রশ্নে তুমি যেভাবে হাতের লেখা সুন্দর করেছো লাস্টেটাও সেম প্রসেসে সুন্দর হবে, কিন্তু কিভাবে হবে? তোমাকে এই যে একটা সৃজনশীল প্রশ্ন 20 মিনিট 21 মিনিটে শেষ করার একটা প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা তো বোর্ড পরীক্ষার দিন তো হবে না, এটা তোমাকে আগে সেরে রাখতে হবে। যেমন আমরা আমাদের 24 ঘন্টার যে রুটিনটা রেডি করেছিলাম যে শিক্ষার্থীরা 24 ঘন্টায় কিভাবে করবে, রমজানের রুটিনটা রেডি করেছিলাম, পরবর্তীতে আর রুটিন রেডি করি নাই, কারণ কি এখন আমাদের গাইডলাইনটা ফলো করে তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা দিন শেষে বা রাতে তুমি যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা সময় নেবে তুমি শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। প্রশ্নের উত্তর যতই পারো পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় যদি সুন্দর করে লিখে না আসতে পারো সেই উত্তর জেনে আসলে কোনো লাভ নাই, কারণ কি আমাকে ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি অ্যাপ্লাই না করতে পারি আমি সবগুলো কমন পেয়েও আমার কোনো লাভ হবে না। এই জন্য প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে সময় নিবে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। প্রথমবার তুমি একটা সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে তোমার 30 মিনিট সময় লাগবে, পরবর্তীবার তোমার হয়তো বা 25 মিনিট সময় লাগবে, পরবর্তী 22 মিনিট, পরবর্তী 21 মিনিট, পরবর্তী 20 মিনিট, 21-20 এই সময়ের ভিতর তোমার আয়ত্তে চলে আসবে। এই 20 বা 21 মিনিটের ভিতর যখনই তুমি একটা সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে পারবে তখন তোমার প্রথম সেট হাতের লেখা যেমন হবে লাস্টেরটাও হাতের লেখা সেম প্রসিজার হবে, অর্থাৎ হাতের লেখার জন্য কোনো শিক্ষক নাম্বার কাটতে পারবে না, হাতের লেখা খারাপও হবে না এবং সৃজনশীল প্রশ্ন ওই একটা সেট বাদ রেখে আসে লিখে শেষ করতে পারেনি এরকম কথাও শুনতে হবে না। অর্থাৎ 7টা সৃজনশীল প্রশ্নের অ্যানসার তুমি সঠিক সময়, তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের ভিতর শেষ করে তুমি বাসায় আসতে পারবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং পরীক্ষার হলে শিক্ষক নাম্বারও কাটতে পারবে না। এই দুইটা মেইনলি প্রবলেম যার কারণে বোর্ড পরীক্ষার হলে আমরা প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ করি। মেইনলি এ প্লাসটা মিস হয়, এ প্লাস মিস করা যাবে না। বাংলা প্রথম পত্রে অবশ্যই এ প্লাসটা কনফার্ম করতে হবে। বারবার করে বলছি, আবারও বলছি,
দুইটা পত্র মিলে আমাদের গ্রেডিং সিস্টেমটা করা হবে। বাংলা দ্বিতীয়তে যে আমি 90+ নাম্বার পাবো এই অপেক্ষায় কেউ থাকবে না। বাংলা প্রথম পত্রে তোমাকে ভালো করতে হবে। বাংলা প্রথম পত্রে যতটুকু ভালো করবে এই ভালোটুকুই তোমাকে রেজাল্ট ভালো করতে সহযোগিতা করবে। আশা করি যে দুইটা প্রবলেমের কথা তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রতি বছর শিক্ষার্থীরা আসলে এই দুইটা ভুল করে থাকে, যার কারণে বোর্ড পরীক্ষার হলে বাংলা প্রথম পত্রে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়। আশা করি তোমরা এই ভুল দুইটা পরীক্ষার আগ মুহূর্তেই সংশোধন করে ফেলবে এবং ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে তুমি এই প্লাসটা নিশ্চিত করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।